আসসালামু আলাইকুম। সম্ভবত সরকারের অন্তিম বেলাতেই বাংলাদেশ ভারতের যে টানাপোড়েন সম্পর্ক সেটিকে থমকে থাকা সম্পর্ক হিসেবে স্বীকার করে নিতে বাধ্য হলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কিন্তু এর পেছনে আসলে কার কতটুকু ভূমিকা, কে কতটুকু দায়ী সে সম্পর্কে সম্ভবত তিনি হয়তো অনেক কিছুই এড়িয়ে গেছেন। তিনি আরও যা বলেছেন তাও বা কতখানি যৌক্তিক। সচিবালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে নানা কারণে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না, তবে তিনি আশা করছেন যে পরবর্তী সরকার এসে এই সম্পর্ক, এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবে। কেন সব কিছুই কেন পরবর্তী সরকারের উপরে দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে যাওয়া হচ্ছে? বন্ডন নিয়ে চুক্তি করবে, 18 মাসের জন্য এসে 33 বছরের জন্য চুক্তি, আমাদের প্রধান যে বন্দর সেটিও বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাত্রার সাথে অস্ত্র চুক্তি করা, নানান ধরনের যে আশঙ্কার জায়গা থেকে যে চুক্তি করা হচ্ছে সেইগুলোর সব দায় দায়িত্ব পরবর্তী সরকারের উপর দায় চাপিয়ে যাওয়া হবে। কি কারণে? তিনি আরও যে মন্তব্য করছেন একটু শোনায় আপনাদের ছোট করে। তিনি বলছেন যে আমার দিক থেকে এবং আমার উপরে যিনি আছেন অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আছেন বা সরকারের যে মতামত, এতে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, মানে তাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু পারস্পরিক বোঝাপড়া এবং দায় দায়িত্বের জায়গা থেকে আমরা আসলেই ভারতের সঙ্গে একটা ভালো কাজের সম্পর্ক চেয়েছি। তাদের যে সারা বছরের মানে এই 1.5 বছরের যে নানান ধরনের কর্মকাণ্ড, নানান ধরনের কথাবার্তা, উস্কানিমূলক, আক্রমণাত্মক, তাতে কি আসলে তাই মনে হয়? হ্যাঁ, এটা সত্য যে শেখ হাসিনা সরকারের পতন ভারত খুব সহজভাবে নিতে পারেনি। পাশাপাশি ভারতের কোনো কোনো গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ইস্যুতে অতিরঞ্জিত করেছে, গুজব ছড়িয়েছে, এটা সত্য কথা। কিন্তু ভারত যে শেখ হাসিনা সরকারের পতনটা মেনে নিতে পারেনি সহজে, এবং কেন নিতে পারেনি সেই বিষয়গুলোও তো প্রমাণিত হয়েছে। ভারতের সন্দেহ ছিল, ভারতের আশঙ্কা ছিল প্রথম থেকেই এই সরকারের অধীনে একটি চরম উগ্রবাদী মৌলবাদী শক্তির উত্থান ঘটবে, যা তাদের জন্য অবশ্যই হুমকির। সেটা তো প্রমাণিত হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেই নানানভাবে উঠে এসেছে সেই বিষয়গুলো। এবং পাকিস্তানের প্রতি যে অতি প্রেম, অতি ভালোবাসা, এগুলো তো নিশ্চয়ই ভালো চোখে নেওয়ার কথা নয় ভারতের। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এই যে গত 18 মাসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শীর্ষ ব্যক্তিদের যে অবাধ আনাগোনা, কার কার সঙ্গে কী কী কথাবার্তা হচ্ছে, কী গোপন বৈঠক হচ্ছে, এই সবই তো ভারত অবজার্ভ করেছে। সেদিক থেকে কেন এই সরকারের সঙ্গে তারা ভালো সম্পর্কে যাবে? কারা আসলে এর জন্য দায়ী? এবং পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্যটি করেছেন যে তিনি বেশ আন্তরিক ছিলেন, এই কথার সঙ্গে একমত হওয়ার কোনো কারণ কি আছে? বরং আমি মনে করি ভারতের সঙ্গে যেই বাংলাদেশে এই মুহূর্তে সম্পর্ক, সেটি এই অবস্থা আসার পেছনে মূল কারণ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিজ ইচ্ছায়, নিজ ইন্টারেস্টের জায়গা থেকে, অথবা সমন্বয়কদের খুশি করতে, অথবা পাকিস্তানকে খুশি করতে একের পর এক অযাচিত মন্তব্য করেছেন। আমি ঠিক হাতে গুনে বলতে পারবো না যে তিনি কত অসংখ্যবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন আমাদেরকে। কাদেরকে ইঙ্গিত করে এই যুদ্ধের কথা বলেছেন? তিনি কথায় কথায় বলেছেন দেশ যুদ্ধাবস্থায় রয়েছে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কী উদ্দেশ্যে বলেছেন, কাদেরকে খুশি করার জন্য বলেছেন, সেগুলো তো আমরা কিছুটা হলেও বুঝি। যেই শক্তির উপর ভর করে তিনি এখনও পর্যন্ত 18 মাস ধরে ক্ষমতায় টিকে আছেন, তাদেরকে খুশি করতে তো এই কথাগুলো বলেছেন। গত এপ্রিলে 2024 এপ্রিলে ভারত সফরে গিয়ে তিনি কী ধরনের অযাচিত মন্তব্য করলেন? তিনি বলে বসলেন ভারতের 7 সিস্টার্সকে ল্যান্ডলকড অঞ্চল। এমন মন্তব্য করে তিনি বললেন যে এই অঞ্চলগুলো
সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই এবং আমরাই সমুদ্রের অভিভাবক। এই অঞ্চলের জন্য, বাণিজ্যের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে এবং সেটি চীনা অর্থনীতির জন্য একটি সম্প্রসারিত অঞ্চল হয়ে উঠতে পারে। মানে কোথা থেকে কোথায় তিনি টেনে নিয়ে গিয়ে এই মন্তব্য করে বসলেন। আমি তো মনে করি ভারতের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তের যে সম্পর্ক, যত জল ঘোলা করা হয়েছে তা বেশি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসই করেছেন। এর বাইরে তার উপদেষ্টা পরিষদের একাধিক উপদেষ্টা অযাচিত, আক্রমণাত্মক, উস্কানিমূলক মন্তব্য দিয়ে এসেছেন এই 18 মাস ধরে। কোনো কোনো উপদেষ্টা মন্তব্য করেছেন ভারতের মানচিত্র বদলে দেওয়া হবে, বাংলাদেশের মানচিত্র বড় করা হবে। কেউ কেউ বলেছেন ভারত আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। তার হাতে গড়া যে দল, আমরা তো সবাই জানি এনসিপির নেতারা কী ধরনের মন্তব্য করেছেন, ভারত দখল করে নেওয়া হবে এই ধরনের মন্তব্যও করা হয়েছে। এমনকি তার গড়া যে কমিশন, বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক যে কমিশন, সেই কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলমা ফজলুর রহমান, তিনি কি মন্তব্য করে বসলেন? তিনি বলে বসলেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দখল করে নেওয়া। মানে কিসের জন্য, কি ধরনের মন্তব্য? পাকিস্তানের জন্য আমাদেরকে ভারত আক্রমণ করতে হবে? শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের মনোভাব সম্পর্কেও জানতে চাওয়া হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি কি বলেছেন? মনোভাব একটি বিমূর্ত বিষয়, মনোভাব নিয়ে কখনো কথা বলা উচিত নয়। অফিসিয়ালি যেটা করা হয়েছে সেটাই বলা যাবে। আমরা তাকে ফেরত চেয়েছি, তাদের রেসপন্স পাইনি, এর বাইরে স্পেকুলেশনে যাওয়া ঠিক হবে না। এই সম্পর্কেও তো আপনাদের স্পেকুলেশন ঠিক ছিল না। ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না, এটি আমার মতো আরও 10 জন আমরা সাধারণ মানুষ যদি বুঝতে পারি, আপনারা কেন বুঝতে পারেননি? বোঝার চেষ্টা তো করেননি। বরং শেখ হাসিনাকে যদি ফেরত দেওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা থেকেও থাকতো, সেটুকু ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এই সরকারের উপদেষ্টা থেকে শুরু করে নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসেরা হাতে গড়া দল এনসিপি আমরা বলতেই পারি, সেই দলের নেতারা এবং উগ্র মৌলবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়ার একটি প্রচ্ছন্ন ইচ্ছে তো তাদের ছিলই। যা কিছু করা হচ্ছে এখনো পর্যন্ত, তার সব দায় দায়িত্ব যে পরবর্তী সরকারকে নিতে হবে এবং কেন এটি জানা সত্ত্বেও এগুলো করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তরও আমাদের প্রতিরক্ষা উপদেষ্টার কাছ থেকে আসে। এগুলো অনুমান নির্ভর কথাবার্তা। কি দায়িত্বশীল এই মানুষগুলো। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।